বুড়িগঙ্গার দুই তীর দখলমুক্ত করতে দ্বিতীয় ধাপে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। লালবাগের ইসলামবাগ এলাকায় সকাল 10টায় শুরু হয় অভিযান। এখন পর্যন্ত দুটি 5তলা ভবন ও প্লাস্টিক কারখানা সহ অন্তত অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত বুড়িগঙ্গার দুই পাড়ের প্রায় 1,500 অবৈধ স্থাপনা রয়েছে। পর্যায়ক্রমে সব ভাঙা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। 19শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই উচ্ছেদ অভিযান। এদিকে চট্টগ্রামের কর্ণফুলী নদী দখলমুক্ত করার কাজ তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল রহমান ও তহিদুল ইসলামের নেতৃত্বে সকাল 9টায় মাঝিরঘাট ঘাট থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে অংশ নিয়েছে সরকারি 10টি সংস্থা। গত 2 দিনের অভিযানে প্রায় 100টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। চট্টগ্রামে 3 ভাগে প্রায় 2,500 অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। 2015 সালে উচ্চ আদালত কর্ণফুলী নদীর দুই তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেয়। দর্শক, ইতিমধ্যে আমরা জানিয়েছি ঢাকার বুড়িগঙ্গা এবং চট্টগ্রামের কর্ণফুলী নদীর দুই তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। এই মুহূর্তে ঢাকায় বুড়িগঙ্গার তীরে এবং চট্টগ্রামের কর্ণফুলীর তীরে আছেন আমাদের দুইজন সহকর্মী। আমরা যোগ দেব তাদের সঙ্গে। শুরুতে আছেন ঢাকায় আছেন লিটন মাহমুদ বুড়িগঙ্গা নদীর তীরে। লিটন, আমাদের জানাবেন যে এই যে উচ্ছেদ অভিযান চলছে এখন পর্যন্ত সফলতা আপনার চোখে কতটুকু ধরা পড়েছে? অবৈধ যে সকল স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদে কিন্তু বিআইডব্লিউটিএ কাজ করেছেন। এরপর দ্বিতীয় ধাপে গতকাল থেকে আজকে দ্বিতীয় দিন চলছে বিআইডব্লিউটিএ এর এই অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম। তবে আজকে সকালে কিন্তু অবৈধ স্থাপনার এই যে উচ্ছেদ অভিযান এটি শুরু করতে গিয়ে প্রথমেই কিন্তু একটু বিড়ম্বনার মুখে পড়েন। যেটি সকাল 10টায় শুরু হওয়ার কথা ছিল সেটি শুরু হয়েছে মূলত 11টার দিকে। কিন্তু 11টার দিকে যখন শুরু করে তখন কিন্তু স্থানীয় লোকজনের বাধার সম্মুখীন হন। পরবর্তীতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন এখানকার, তার হস্তক্ষেপে এবং কর্মকর্তাদের সহযোগিতায় কিন্তু হচ্ছে গিয়ে সাময়িকভাবে যখন বন্ধ হয়ে যায় এই উচ্ছেদ অভিযান কার্যক্রম, পরবর্তীতে তাদেরকে কিন্তু সময় দেয়া হয়েছে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে, যেটি আমাদেরকে জানানো হয়েছে। এবং এইখান থেকে আমার পেছনে যেটি দেখা যাচ্ছে যে কিছু অংশ ভাঙা শুরু হয়েছিল এবং বেশ কিছু অংশ কিন্তু ভাঙা হয়নি। এইগুলো বাদ দিয়ে সময় দিয়ে বিআইডব্লিউটিএর অভিযান কিন্তু এখন অন্য আরেকটি স্থানও কিন্তু করা হয়েছে, যেখানে ম্যাটাডো কোম্পানির বল পেন কারখানা সহ বেশ কিছু অবৈধ স্থাপনা কিন্তু ইতিমধ্যে উচ্ছেদ করা হয়েছে। তো এই ছিল বুড়িগঙ্গা নদী থেকে উচ্ছেদ অভিযান সর্বশেষ পরিস্থিতি। লিটন মাহমুদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনি খবর সংগ্রহ করতে থাকুন। এবার আমরা যেতে চাই চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন, কর্ণফুলী নদীর তীরে আছেন তিনি। চট্টগ্রামের কর্ণফুলী নদীর দুপারে তৃতীয় দিনের মতো অভিযান চলছে। শহীদুল সুমন, আপনি যদি বিস্তারিত জানান এই অভিযানের খবর। আপনারা জানেন কর্ণফুলী নদীর তীরে যে অবৈধভাবে স্থাপনা গড়ে তোলা হয়েছে সেগুলোর উচ্ছেদের অভিযান কিন্তু তৃতীয় দিনের রয়েছে। আজ সকাল 9টায় মাঝিরঘাট এলাকা থেকে এই উদ্ধার অভিযান শুরু করা হয়েছিল। এর আগে গত 2 দিন এই এলাকাটিতে কিন্তু প্রায় 200টি স্থাপনা তারা চিহ্নিত করে এই উচ্ছেদ অভিযান তারা শুরু করেছেন। এখনো পর্যন্ত গত 2 দিনে প্রায় 100টির মতো স্থাপনা কিন্তু উচ্ছেদ করা হয়েছে। ফলে 4 একর জমি এখন দখলমুক্ত করা হয়েছে। পরে এই মূল আমি একটু তথ্য দিয়ে রাখতে চাই আপনাদেরকে যে কর্ণফুলী তীরে কিন্তু 2,500-এর বেশি অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে, যেগুলো 3টি ভাগে বিভক্ত করে কিন্তু এই উচ্ছেদ কার্যক্রমটি পরিচালনা করবে। প্রথম ভাগের যে উচ্ছেদ অভিযান বারেক
বিল্ডিং পর্যন্ত, সদরঘাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত প্রায় 200টি স্থাপনা অপসারণের কাজ চলছে। পরবর্তীতে চাকতা এবং পতেঙ্গা জোনের যেই অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো অপসারণ করা হবে। আমরা সকাল থেকে দেখেছি যে এখানকার যেগুলো অবৈধভাবে লবণের কারখানা গড়ে তোলা হয়েছিল সেগুলোর কিন্তু অবৈধ অংশটুকু ভেঙে ফেলা হয়েছে। এছাড়া একটি সারের গোডাউন রয়েছে, সেখানেও কিন্তু অবৈধভাবে যেই অংশটুকু রয়েছে সেগুলো ভেঙে ফেলা হয়েছে। আমাদেরকে এখানে আসলে যারা ভুক্তভোগী রয়েছেন তারা আসলে আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদেরকে কোনো প্রকার নোটিশ না দিয়ে কিন্তু প্রশাসন এই ধরনের কার্যক্রম তারা চালাচ্ছেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা তাদেরকে বারবারই আসলে উঠে যাওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু তারা উঠে যায়নি। আমি আর একটু তথ্য দিয়ে রাখতে চাই যে এই যেই জায়গাগুলোতে আসলে অবৈধভাবে দখলদাররা দখল করে রেখেছিল সেই জায়গাগুলো কিন্তু বন্দর কর্তৃপক্ষের। সেই জায়গাগুলোতে কিন্তু বিভিন্ন বেসরকারি সংস্থা এগুলো ইজারা নিয়ে কিন্তু এখানে দখল করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছিল। সেই কার্যক্রমটি 2015 সালে একটি হাইকোর্ট একটি রায় দিয়েছিল যে এই অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে হবে। তারপরেই কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও কিন্তু প্রশাসন এগুলো উচ্ছেদ করতে পারেনি। এখন একটি প্রক্রিয়া শুরু হয়েছে। তো এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা বলছেন যে শুধু দখল নয়, পরবর্তীতে যাতে দখলমুক্ত নয়, পরবর্তীতে যাতে আর কেউ এইসব স্থাপনাগুলো করে যাতে আবার দখল করতে না পারে প্রশাসন নজর দেয়। শহীদুল সুমন, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। কর্ণফুলীর পাড় থেকে যোগ দিয়েছিলেন শহীদুল সুমন। উচ্ছেদের চেয়ে নদীর সঠিক অবস্থান নির্ণয়ের দিকে এখন গুরুত্ব দিতে চাইছে নদী রক্ষা কমিশন। সেই সঙ্গে ক্ষমতা বাড়ানোর জন্য সরকারের কাছে প্রস্তাবও দিচ্ছে। তবে নদী রক্ষায় স্থানীয় পর্যায়ে রাজনৈতিক সদিচ্ছা না থাকলে ক্ষমতা বাড়িয়েও কোনো লাভ হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাজধানী ঢাকার প্রাণ বলা হয় যে 4টি নদীকে, তার অন্যতম তুরাগ। অবৈধ দখল আর মাত্রাহীন দূষণের কবলে পড়ে নদীটি এখন বেশিরভাগ জায়গায় খালে পরিণত হয়েছে। আব্দুল্লাহপুর হয়ে তুরাগ তীর ধরে মিরপুরের দিকে আসলে দেখা যাবে অবৈধ দখলের অসংখ্য চিত্র। নদীর 2 তীরে যে সীমানা পিলার দেওয়া হয়েছে তা নিয়েও রয়েছে বিতর্ক। আমি যে সময় এই জায়গায় আসি না, সেই সময় নদী পাশে অনেক দূরে আসিল, অনেক তোমাকে বালু টালু ফালাইয়া ভরাট করে নদী কমাইলেছি। আমি 1988 সাল থেকে এই রুস্তমপুর হাই স্কুলে আছি। আমি যখন নদীতে দেখছি তখন নদীটা 3 গুণ চওড়া ছিল এবং বেশ স্রোত ছিল। একই চিত্র বুড়িগঙ্গারও। দীর্ঘদিন ধরেই নদীটিকে মেরে ফেলার যেন মহোৎসব চলছে। নদী রক্ষায় হাইকোর্টের রায়ে অভিভাবকত্ব দেওয়া হয়েছে জাতীয় নদী রক্ষা কমিশনকে। প্রাথমিকভাবে বিতর্কিত সীমানা পিলার, অবৈধ দখলদার চিহ্নিতকরণ এবং নদীর প্রকৃত অবস্থা জানতে কাজ করছে কমিশন। ইট উইল টেক টাইম, কিন্তু আমরা যেটা চাচ্ছি যে 1 মাসের মধ্যে আমরা ফাইনালাইজ করতে চাই। প্রত্যেক জেলা প্রশাসক তারটা করে দেবেন। তো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তারপরে যদি থাকে তো ফার্স্ট হ্যান্ড রিপোর্ট তো আমাদের প্রয়োজন হবে, সেটি নিয়ে আমরা কাজ করতে চাই এবং উদ্ধারে যেতে চাই। তবে শুধু পরামর্শক হয়ে আর কাজ করতে চায় না এই কমিশন। আমরা শুধু সুপারিশ করে ক্ষান্ত হই। আমরাও দেখেছি যে ঢাল নেই তলোয়ার নেই ওরকম বলে না, সেরকম একটা অবস্থা হয়েছে। আমরা সুপারিশ করি, তারা ক্যারি আউট করছে না, ফলে তাদেরকে তো জবাবদিহিতাতে আনা যাচ্ছে না। এই আইনে এই জায়গাটায় আমাদের যে কমিশনের যে মর্যাদা যেটা বলেছে, সেভাবে একটা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সও সেই মর্যাদার জায়গাটা আনতে হবে। যদিও কমিশনের ক্ষমতা বাড়ালেই যে কাজ হবে এমনটা মনে করেন না বিশেষজ্ঞরা। স্থানীয় জনপ্রতিনিধিরা এবং দেশের পার্লামেন্ট যতক্ষণ পর্যন্ত এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন না করবে ততদিন কাজীর গরু কেতাবেই থাকবে, গোয়ালে আসবে না। নদী রক্ষায় এবং নিজেদের ক্ষমতা বাড়াতে এরই মধ্যে বেশ কিছু সুপারিশ তৈরি করেছে জাতীয় নদী রক্ষা কমিশন। একদিকে তীব্র দূষণ, অন্যদিকে নদীর 2 পার দখল। এভাবেই গলা টিপে হত্যা করা হচ্ছে রাজধানী সহ সারা দেশের নদ নদীগুলোকে। আশার বিষয়, দেরিতে হলেও ঘুম ভেঙেছে কর্তৃপক্ষের। তবে এই দূষণ আর দখলের বিরুদ্ধে সরকার তাদের কঠোর অবস্থান কতদিন ধরে রাখতে পারে সেটি এখন দেখার বিষয়। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন মন্ত্রণালয়ে কথা বলছেন, ব্রিফিং করছেন। আমরা একটু সেই অনুষ্ঠানটা দেখে নিতে চাই।
তবে তিনি যে করবেনই সেটা আমি বলছি এটা আপনি আপনার এখতিয়ারে আছে, এটা আপনি করতে পারেন। আজকে বিকেলে তো আপনি অনেকেই তো আসছে এরকম, আপনি বলছেন যে এরকম প্রতিশ্রুতি দিতে ওরকম আপনারা সাহায্য পান না, অনেকেই আসছেন নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন, এটাও এক ধরনের প্রতিশ্রুতি মনে হচ্ছে কিনা? মানে এই যে উনি আসলেন, আপনার কাছে কি মনে হয় এটা আসলে কোন ধরনের উনি আসছেন ইস্যুটাকে জিয়ে রাখা হবে, এটাতে মায়ানমার কিছুটা প্রেসার তো বোধ করবে, এই জন্য আমরা ওয়েলকাম করেছি ওনার আগমনকে। সরাসরি কেন কোনো নিষেধাজ্ঞা চাচ্ছি না বড়গুলোর কাছ থেকে? স্যার, আমরা মিয়ানমারের উপরে কেন কোনো সরাসরি খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমার যাইতে হবে, ফিরে আসি তারপরে আলাপ করবো। দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এবার যাচ্ছি পরের খবরে। সেবা নিতে এসে সাধারণ মানুষকে যেন হয়রানির শিকার হতে না হয় এ বিষয়ে পুলিশ বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। দুপুরে বঙ্গভবনে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সদস্যদের প্রতি এই আহ্বান জানান তিনি। পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পুলিশ ও জনসাধারণের পারস্পরিক সহযোগিতা একান্ত প্রয়োজন। সংঘবদ্ধ অপরাধীদের ধরতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পুলিশ সদস্যদের আরও দক্ষতা বাড়ানোর তাগিদ দেন আব্দুল হামিদ। আমার দৃঢ় বিশ্বাস, ভবিষ্যতে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় আপনারা আরও প্রশিক্ষিত ও দক্ষ হিসেবে গড়ে উঠবেন। এ সময় তিনি সেবা নিতে এসে সাধারণ মানুষকে হয়রানির শিকার যেন না হতে হয় সেই বিষয়ে সজাগ থাকতে বলেন পুলিশ বাহিনীকে। আপনাদের নিকট সেবা নিতে আসা কোনো মানুষের যেন হয়রানির শিকার না হয়, জনগণের আস্থা অর্জন করে আপনারা পুলিশকে একটি সেবাধর্মী ও জনবান্ধব সার্ভিসে পরিণত করতে সর্বদা সচেষ্ট থাকবেন, এটাই দেশবাসীর প্রত্যাশা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সাফল্যের প্রশংসা করে তাদের সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি। আপনাদের এই সাফল্য শুধু দেশের নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রশংসিত হয়েছে। ফাহমিদা শম্পা, ডিবিসি নিউজ, ঢাকা। চলতি বছরের মধ্যে দেশের শতভাগ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন এলাকার বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 6টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, জাতীয় গ্রিডে সংযুক্ত 9টি গ্রিড উপকেন্দ্র, সন্দ্বীপে বিশেষায়িত বিদ্যুতায়ন এবং 12টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। আমাদের যে লক্ষ্য যে সারা বাংলাদেশে আমরা বিদ্যুৎ আলো ছড়িয়ে দেব, সেই লক্ষ্য কার্যকর করবার জন্য যেমন আজকে আমরা 12টা উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন, এই শতভাগ বিদ্যুতায়ন এক একটা উপজেলাকে কেন্দ্র করে আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। দেশকে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত করে সবার জীবনমান উন্নয়নে কাজ চলছে বলেও জানান সরকার প্রধান। বাংলাদেশকে আজকে একটা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশকে জাতির পিতা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলে স্বল্পোন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত হয়েছি। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের উন্নয়ন আরও দৃশ্যমান হবে বলেও জানান প্রধানমন্ত্রী। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচনে শোচনীয় পরাজয়ের কারণেই বিএনপি কালো ব্যাজ কর্মসূচি দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে এই মন্তব্য করেন ওবায়দুল কাদের। নির্বাচনে তাদের পরাজয়ের কারণেই তাদের কালো ব্যাজ ধারণ করা হচ্ছে। পরাজয়টা এত শোচনীয় যে এত বড় একটা দল নির্বাচনে বাংলাদেশে খুব কম কেন্দ্রেই তারা এজেন্ট দিতে পেরেছে। এজেন্ট দেওয়ার পর্যন্ত ক্ষমতা। রিটার্নিং কর্মকর্তাদের আপোষ না করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। অনিয়ম নিয়ন্ত্রণ না হলে প্রয়োজনে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন বন্ধ রাখা হবে বলেও জানান তিনি। রাজধানীর আগারগাঁয়ে সকালে প্রথম ধাপ উপজেলা নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এই নির্দেশ দেন সিইসি। অনুষ্ঠানে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার সহ 4 কমিশনার। সব প্রার্থীকে সমান সুযোগ দিতে কর্মকর্তাদের নির্দেশ দেন তারা। উপজেলা নির্বাচনকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই বলেও জানান কমিশনাররা।
কমিশনের ভাবমূর্তি ঠিক রেখে দায়িত্ব পালনের আহ্বানও জানান 4 কমিশনার। পঞ্চম উপজেলা পরিষদে প্রথম ধাপে ভোট হবে 87টি উপজেলায়। কোনো প্রার্থী বা দলের বা কারো অতিরিক্ত নিষ্প্রয়োজনীয় আইন ব্যত্যয়কারী কোনো ঘটনার তারা সৃষ্টি করে, যেটা নির্বাচনের রিটার্নিং অফিসারের নিয়ন্ত্রণ বহির্ভূত হয়ে যাবে, প্রয়োজন হলে এন্টায়ার উপজেলা পরিষদ নির্বাচন বন্ধ হবে। কিন্তু নির্বাচনের অনিয়মের সাথে কোনো রকমের আপোষ করা যাবে না। ডিবিসি সংবাদে আরো থাকছে, প্রথম ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। 2 দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোই সফরের লক্ষ্য। আসল কাঠের জন্য ঘাটে মাঠে না ঘুরে নিন প্রোটেক্টর উডেন ডোর। 100% ট্রিটেড এবং সিজনড। এর ফুল সেল প্রেসার ট্রিটমেন্ট নিশ্চিত করে দীর্ঘস্থায়িত্ব। প্রোটেক্টর উডেন ডোর, কথায় নয় কাঠে বিশ্বাসী। চট্টগ্রামে অপহরণের পর ধর্ষণ করে সৎ মাকে ইয়াবা দিয়ে ফাঁসি দিয়েছে স্বামীর প্রথম স্ত্রীর সন্তানেরা। 4 মাস কারাভোগের পর সম্প্রতি মুক্তি পেয়েছেন নির্যাতিত ওই নারী। আদালতে মামলা করার পর গোয়েন্দা পুলিশ ও পিবিআই এর তদন্তে বেরিয়ে আসে এই ঘটনায় একজন ওসি সহ 3 পুলিশ সদস্য জড়িত। গত বছরের 29 আগস্ট এই গৃহবধূর স্বামীর প্রথম স্ত্রীর সন্তানরা বাসা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর তাকে চট্টগ্রামের কুমিরায় ফেলে রেখে যায়। এরপর ইয়াবাসহ ওই গৃহবধূকে আটক দেখায় পুলিশ। মাদক মামলায় 4 মাস কারাভোগের পর সম্প্রতি মুক্তি পান ওই নারী। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের উত্তর হালিশহরের মৈনাপাড়া এলাকায়। পরে গোয়েন্দা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর তদন্তে 10 জনের জড়িত থাকার প্রমাণ মেলে। এদের মধ্যে রয়েছেন সীতাকুণ্ড থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান, এসআই সিরাজ মিয়া ও এসআই জাকির হোসেনও। আমাকে কিডন্যাপ করছে, ধর্ষণ করছে, করার পর আমাকে আবার 4 মাস আমাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটাইছে। আমি এটা উপযুক্ত বিচার চাই। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর সন্তানরা দেখাশোনা না করায় ওই নারীকে বিয়ে করেন নাসির আহমেদ। তাই প্রতিহিংসাবশত এ ঘটনা ঘটিয়েছে সন্তানরা। আসামিরা বিবাদীরা হুমকি দিচ্ছে আমাকে, হুমকি দিয়ে আমি এখন ঘরের বাইরে আজকে 4-5 মাস আমি বাড়িতেও যাইতে পারি না। আমার নিজস্ব বাড়ি, নিজের ঘর, এখানে আর কারো নেই। এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রমাণ পেলে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার। এখানে যদি আমরা দেখি যে কোনো পুলিশের সদস্যের কোনো অবহেলা অথবা কোনো গাফিলতি আছে বা আইনভঙ্গের কোনো কার্যক্রম করেছে, তাহলে অবশ্যই আমরা সেটা ব্যবস্থা নেব। তবে বহাল তবিয়তেই আছেন ওসি সহ 3 পুলিশ সদস্য। ধরাছোঁয়ার বাইরে অন্য আসামিরাও। তাই আতঙ্কে দিন কাটাচ্ছেন নির্যাতনের শিকার গৃহবধূ ও তার স্বামী। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দায়িত্ব নেওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় বাংলাদেশ ভারত যৌথ পরামর্শক কমিশনের সভায় অংশ নেবেন তিনি। ভারতের সাথে সহযোগিতার সম্পর্ক আরও বাড়ানোই এই সফরের লক্ষ্য বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম দ্বিপক্ষীয় সফর ভারত দিয়ে শুরু করার কথা জানিয়েছিলেন একে আব্দুল মোমিন। সে অনুযায়ী আজ রাতে 3 দিনের সফরে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। সফরে বাংলাদেশ ভারত যৌথ পরামর্শক কমিশনের 5ম সভায় অংশ নেওয়া ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তাদের পররাষ্ট্রমন্ত্রী আমাকে দাওয়াত দিয়েছেন, কংগ্রেচুলেশন জানিয়েছেন। আমি সেই জন্য সৌহার্দ্যপূর্ণ একটি দেখা সাক্ষাতের জন্য যাচ্ছি। আমাদের একটি এই জয়েন্ট কমিশন মিটিং আছে, সেইটাই সাথে সাথে হবে, এই সুযোগে ওখানে ওটা হবে। তবে এ সময় ভারতের সাথে এখন পর্যন্ত অমীমাংসিত ইস্যুগুলো নিয়েও আলোচনা হবে। শুনেন, ভারতের সাথে আমাদের বহুগুলো চুক্তি সম্পাদন হয়েছে এবং বাস্তবায়ন হয়েছে, যেগুলো কোনোদিন বাংলাদেশের লোক কল্পনা করে নাই। তাদেরও অসুবিধা আছে, আমাদেরও কি সুবিধা আছে। আলাপ আলোচনার মধ্যে সব সমস্যার সমাধান সম্ভব। এই একটা দেড়টা ধরে না করে যে আমরা সবগুলো সমস্যারই আমরা আলোচনার মধ্যে সমাধান করতে চাই। নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, প্রতিরক্ষা সহযোগিতা, নৌ চলাচল এবং জ্বালানি সহযোগিতা আলোচনায় গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।
রোহিঙ্গা বিষয়ে আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের সঙ্গে বৈঠক করেছেন হলিউড অভিনেত্রী ও জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এই বৈঠক করেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। 3 দিনের সফরে সোমবার ঢাকায় পৌঁছান জোলি। ওই দিনই কক্সবাজার গিয়ে আজ সকালে তিনি ঢাকায় ফেরেন। 2 দিন রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলন করেন জোলি। রোহিঙ্গাদের উপর সহিংসতা বন্ধ ও প্রত্যাবাসনে মিয়ানমারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান UNHCR এর বিশেষ দূত। কুড়িগ্রাম শহরের পৌর এলাকা থেকে হাবিবুর রহমান নামের HSC শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে শহরের পূর্ব কামারপাড়ায় কৃষি জমিতে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে এই ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। ঘটনার তদন্ত করে আসামিদের আটক করার চেষ্টা করা হবে। নিহত হাবিবুর রহমান কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের 11 শ্রেণীর ছাত্র। সুনামগঞ্জে স্কুল ছাত্র ইমন হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রেজাল করিম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন স্থানীয় মসজিদের ইমাম সুয়েবুর রহমান সুজন, জায়েদ, রফিকুর রহমান ও সালেহ আহমদ। 4 আসামির মধ্যে 3 জন কারাগারে এবং 1 জন পলাতক রয়েছেন। 2015 সালের 27 মার্চ সৌদি প্রবাসী জহুর আলীর ছেলে মুস্তাফিজুর রহমান ইমনকে অপহরণ করে আসামিরা। পরে মুক্তিপণের টাকা পাওয়ার পরও অপহরণকারীরা শিশু ইমনকে হত্যা করে। এই ঘটনায় নিহতের বাবা হত্যা মামলা করলে 2016 সালের 21 নভেম্বর 4 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। 23 জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার। 100 শয্যার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল 250 শয্যায় উন্নীত করে উদ্বোধন করা হয়েছে। তবে এখনো শেষ হয়নি নতুন ভবনের নির্মাণ কাজ। রোগী বেড়েছে, বাড়েনি শয্যা। বহির্বিভাগের চিত্র একই। 2018 সালের 29শে মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা 100 শয্যার আধুনিক সদর হাসপাতালটি 250 শয্যায় উন্নীত করে 7তলা ভবনের উদ্বোধন করেন। চুক্তি অনুযায়ী 2016 সালের জুন মাসে ভবনটি হস্তান্তরের কথা। হাসপাতাল কর্তৃপক্ষ কয়েক দফায় চিঠি দিলেও এখনও কাজ শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে পুরানো ভবন অপসারণে দেরি হওয়ায় এই পরিস্থিতি। ল্যাবরেটরি পেট বিল্ডিং ছিল আর একটা কিচেনের ঘর ছিল এবং এগুলো অপশন হয়েছিল। হাসপাতালের কর্তৃপক্ষ আমাদেরকে সঠিক সময়ে এগুলো বুঝিয়ে না দেওয়ার কারণে আমরা সঠিক সময়ে কাজটা শুরু করতে পারিনি। আর গণপূর্ত বিভাগ বলছে নির্মাণ কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানের উপর চাপ অব্যাহত আছে। প্রাতিষ্ঠানিক আমরা একাধিক পত্র দিয়েছি, আর এটা এখন যেটা তাদেরকে ডিলের জন্য একটা ফাইন করা অথবা চুক্তি বাতিল করা যেতে পারে, কিন্তু এটা যদি করতে যায় দেখা যাবে যে বিষয়টি আরো জটিল হবে এবং এই স্বাস্থ্যসেবা থেকে মানুষ আরো দীর্ঘদিন বঞ্চিত হতে পারে। এদিকে বেড না পেয়ে করিডোর, বারান্দা, মেঝে ও সিঁড়ির ফাঁকে গাদাগাদি করে থাকতে হচ্ছে রোগীদের। এছাড়া ডাক্তার সংকট আর পর্যাপ্ত ওষুধ না পাওয়া সহ নানা অভিযোগ রোগীদের। মেডিকেলে তো এখন চিকিৎসা বর্তমানে ওরকম একটা ভালো হচ্ছে না। সকাল থেকে অপেক্ষা করতে করতে এখনো ডাক্তার আসতেছে না। হসপিটালে ওষুধ দেখি কোনো সিট নাই, বারান্দা অনেক পরিষ্কার মানুষ পড়ে আছে। সমস্যা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন নতুন ভবন নির্মাণ ও পর্যাপ্ত চিকিৎসক যোগ দিলেই দুর্ভোগ কমে আসবে। 250 বেডের জনবলের কাজ ব্যক্তিগতভাবে এবং মাননীয় এমপি স্যারের সহযোগিতায় বর্তমানে মিনিস্ট্রিতে নিয়ে গেছি এবং আশা করছি এটি আগামী অক্টোবরের মাঝামাঝি আমরা জনবলের ছাড়পত্রটা পাবো। সব সংকট কেটে যাবে, সাধারণ মানুষ চিকিৎসা সেবা পাবে, এমন প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। মানুষের আবেগ ও মনের ভাব আঞ্চলিক ভাষাতে সবচেয়ে বেশি ফোটে, তবে সময়ের পরিবর্তনে পাল্টে যাচ্ছে অনেক কিছু। বরিশালে একসময় আঞ্চলিক গানের ব্যাপক জনপ্রিয়তা থাকলেও হারিয়ে যাচ্ছে সোনালী ঐতিহ্য। পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসন ও পৃষ্ঠপোষকতার অভাবে আঞ্চলিক গান উপেক্ষিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সঙ্গীত শিল্পী জহুরুল হাসান সোহেল একাধিক জাতীয় পুরস্কারে সম্মানিত। নদীর দই ভালো বরিশাল শহরেই তার গানের স্টুডিও।
যে মাটিতে বেড়ে ওঠা, সে মাটির সংস্কৃতি সুরক্ষায় তিনি নীরব যোদ্ধা। বরিশালের আঞ্চলিক ভাষায় তার রচনা ও সুরে অর্ধশত গান। আপনার মায়ের ভাষা আপনাকে টিকিয়ে রাখতে হবে, এটা আসলে বাইরে থেকে কেউ এসে টিকিয়ে দেবে না। সুতরাং নিজের উদ্যোগ নিতে হবে, তার সাথে সরকারি উদ্যোগ নিতে হবে। স্থানীয় লোকালি অনেকগুলো অর্গানাইজেশন আছে, অনেকগুলো সংস্থা আছে, তাদের যে ইউনিটি, তাদের উদ্যোগ নিতে হবে যে না, আমাদের লোকাল ভাষা আমরা টিকিয়ে রাখবো, আমাদের আঞ্চলিক ভাষাকে আমরা প্রসার করব। শিল্পী বশিরুল হক বাদলের প্রতিভায় বরিশালের আঞ্চলিক গান অনন্য মাত্রায়, কিন্তু তার মৃত্যুতে ছন্দপতন। 90-এর দশক নাগাদ এ গানের রমরমা, তবে বর্তমান বাস্তবতা ভিন্ন। আকাশ সংস্কৃতির যুগে পৃষ্ঠপোষকতার অভাবে মাটি মানুষের প্রাণের গান যেন সোনালী অতীত। আমরা কোনো সুযোগ পাইনি বিভিন্ন টিভি চ্যানেলে যে আঞ্চলিক গান করার মতো। তো আঞ্চলিক গান যদি না থাকে, বাংলার যে আমাদের আঞ্চলিক যে সংস্কৃতিটা, যে ভাষাটা, সেটা নষ্ট হয়ে যাবে। বাবাই হরে রাগারাগি নেবাইরে কয়ান্তে, নেবাই মোরে কইয়া গেছে গরু ছাগল বানতে, আর কোলার কামে নামতে। নতুন গান কারো মাধ্যমে তেমন ভাবে পাচ্ছি না, বা সেরকম ভাবে কোনো পৃষ্ঠপোষককে পাচ্ছি না যারা আমাদের এই আঞ্চলিক গানগুলো করার একটি ফিল্ড দেবে। রয়েছে বরিশাল শহরে লোক সংস্কৃতি গবেষণাগার গড়ে তোলার দাবি। অঞ্চল ভিত্তিক এই সংস্কৃতি রক্ষার মধ্য থেকেই মূলত প্রকাশ পাবে ঐতিহ্য। লোকজীবনের মূল সম্পদগুলো থেকে আমরা সরে আসছি, এটা একটা বড় সমস্যাই বলছি, এটা সংরক্ষণ অতীব প্রয়োজন। সালাম টালাম পরে কোথায় গেছিলি? কথা কও না কে? সোফার মারিয়া কানসা বানাই গেলাম। টেলিভিশন নাটকে সস্তা জনপ্রিয়তা পেতে আঞ্চলিক ভাষা বিকৃত না করার আহ্বান বরিশালবাসীর। আমি হরমুজে কোন্ডা। অপূর্ব অপু, ডিবিসি নিউজ, বরিশাল। নতুন অর্থ বছরে যে করেই হোক ভ্যাট আইন বাস্তবায়ন করতে চায় সরকার। জাতীয় রাজস্ব বোর্ডও তার প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছে। তবে একমাত্র বহুস্তরের ভ্যাট হার ছাড়া আর কোনো বিষয়েই ব্যবসায়ীদের সাথে মতপার্থক্য দূর হয়নি। ভ্যাট বাবদ রাজস্ব আহরণ বাড়ানো ও প্রযুক্তি বান্ধব করতে 7 বছর আগে 2012 সালে আইন করা হয়। দফায় দফায় পিছিয়ে আইনটি আগামী অর্থবছর থেকে বাস্তবায়ন করার কথা রয়েছে, কিন্তু অভিন্ন 15% বদলে বহুস্তর সহ ব্যবসায়ীদের 7 দফা দাবির কারণেই মূলত এই দেরি। শেষ পর্যন্ত বহুস্তরের ভ্যাট হার দিয়েই আগের ঘোষণা অনুযায়ী আগামী অর্থবছর থেকেই এই আইন বাস্তবায়ন করতে চায় সরকার। সকল জিনিসের একরকম ট্যাক্স হবে না, দেশের সকল স্টেক হোল্ডারদের নিয়ে আমরা আলাপ করব। বহুস্তরের ভ্যাট ব্যবস্থা মেনে নিলেও ব্যবসায়ীদের বেশিরভাগ দাবি নিয়ে এখনো কোনো সমঝোতা হয়নি। আমরা এখনো ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট স্টাডিজ দেখি নাই। ক্রেডিট পাওয়ার ক্ষেত্রে অনেক জটিলতা আছে। ওনারা যদি এগুলি কগনিজেন্সে নেন, প্রপোজাল দেন যে এই জিনিসগুলো খারাপ ছিল, সেটাকে আমরা বাদ দিলাম বা অ্যামেন্ডমেন্ট করলাম, এখন আমরা এটা দিয়েছি আপনাদের মতামতকে, আমরা বলতে পারতাম। এখন পর্যন্ত আমরা সেই ধরনের কোনো প্রস্তাবনা পাইনি। জাতীয় রাজস্ব বোর্ডও তার মতো করে প্রস্তুতি সারছে। বাধ্যতামূলক করে দিয়েছে যে অনলাইন ছাড়া আর কোনো নিবন্ধন হবে না। সবার জন্য স্কোপ তৈরি করে এই ঘরগুলোকে আমরা ইনক্লুড করে ফেলেছি। 15 তারিখের পর থেকে আমরা ওটাকে পরীক্ষামূলকভাবে চালু করব এবং এটা আশা করি এলটিইউতে আমরা বাধ্যতামূলক করে দিতে পারব। অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলছেন, ভ্যাট ব্যবস্থা বহুস্তর হলে রাজস্ব আহরণ ঘাটতি বাড়তে পারে 30,000 কোটি টাকা পর্যন্ত। যে সকল পণ্য এখন ট্যাক্সেবল আছে সেটাকে যদি বহুস্তরিক করা হয় তাহলে হিউজ রেভিনিউ লস হয়ে যাবে। এখনকার হিসাবে এটা হয়তো 30,000 কোটি টাকা লস হবে। অ্যাবসলিউটলি এনবিআর লজিস্টিক্যালি প্রিপেয়ার্ড না। এটাতে লিডারশিপের অভাব আছে, এখানে রিসোর্সের অভাব আছে। অবশ্য ক্ষতি পোষাতে ভ্যাট মুক্ত কিছু পণ্যে তুলনামূলক কম হারে ভ্যাট আরোপের পরামর্শ দিয়েছেন তিনি। ইব্রাহিম পাঠান, ডিবিসি নিউজ, ঢাকা। গাইবান্ধার বাজার থেকে আটক করা চাল প্লাস্টিকের নয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক আব্দুল মতিন। মঙ্গলবার এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক জানান, প্লাস্টিক দিয়ে চাল তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আটক করা সেই চাল ভেজে এবং রান্না করে দেখা গেছে এটি নিম্নমানের হতে পারে, তবে তা স্বাভাবিক চাল। বিষয়টি পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনি ক্রেতাদের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন। এর আগে গত সোমবার ক্রেতার অভিযোগের প্রেক্ষিতে প্লাস্টিকের চাল সন্দেহে গাইবান্ধার বাজার থেকে চাল আটক করে ভ্রাম্যমাণ আদালত।
আসলে এটা প্লাস্টিকের চাল নয়, নমুনাটা আমার সামনে আছে, এটা দিয়ে পাক করা হয়েছে, চাল ভাজা করা হয়েছে, আর আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা নর্মাল চাল আমার কাছে মনে হয়েছে। তবে এটা যেহেতু পরীক্ষার জন্য করা হয়েছে, পরীক্ষা হলে আমরা নিশ্চিত করে বলতে পারবো। আর এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কিছু নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্লাস্টিকের চাল আমদানির যে খবর বেরিয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। বুধবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, খাদ্য ঘাটতি থেকে বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশ, তাই বিকল্প খোঁজার দরকার নেই। কোন ক্রমে প্লাস্টিকের চাল এগুলো বাস্তবসম্মত না। দেশের চাল এখন সারপ্লাস, চাষিরা বিক্রি করতে পারছে না। প্লাস্টিকের চাল কোথায় থেকে এটা সম্ভব নাকি? কেন খাওয়াবে? আমাদের কৃষিবিদ যারা এগ্রিকালচারাল গ্রাজুয়েট তারা দেখছে কোন ক্রমেই প্লাস্টিকের চাল ইটস ইম্পসিবল, এটা হতেই পারে না। গোপালগঞ্জে শুরু হয়েছে বিদ্যার দেবী সরস্বতীর প্রতিমার হাট। জেলা শহরের খাতড়া কালীবাড়িতে বসা এই হাটটি জেলার সবচেয়ে বড় প্রতিমার হাট। বিভিন্ন এলাকা থেকে পালরা এখানে এই হাটে এসে বেচাকেনা করছেন। প্রতি বছর এই হাটে কয়েক হাজার প্রতিমা বিক্রি হয়। এবছর হাটে 200 থেকে 4000 টাকার মূল্যের প্রতিমা এসেছে। প্রতিমা নির্মাতারা বলছেন, অন্যান্য বছর থেকে এবছর কাঁচামালের দাম বেশি হওয়ায় প্রতিমা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এই হাটে বেচাকেনা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। এছাড়া জেলার প্রায় 30টি স্থানে সরস্বতী প্রতিমার হাট বসেছে। চলতি মাসেই ভিয়েতনামে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দ্বিতীয়বারের মতো শীর্ষ বৈঠক করার কথা জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এই ঘোষণা দেন তিনি। জাতির উদ্দেশ্যে দেওয়া এই ভাষণে ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে তার সিদ্ধান্তের কথা অটল থাকারও কথা জানান তিনি। বাংলাদেশ সময় বুধবার সকালে কংগ্রেসের তৃতীয় বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়নে ভাষণ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় 1.5 ঘন্টার ভাষণে উঠে আসে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। এ সময় পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ভিয়েতনামে দ্বিতীয় বৈঠকের কথা জানান তিনি। কোরীয় উপদ্বীপে শান্তির জন্য আমরা ঐতিহাসিক চেষ্টা চালিয়ে যাব। গত 15 মাসে আমাদের জিম্মিরা বাড়িতে এসেছে, পরমাণু পরীক্ষা বন্ধ হয়েছে, এখনও অনেক কাজ বাকি। আগামী 27 ও 28 ফেব্রুয়ারি কিম এবং আমি আবার দেখা করব। ভাষণে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের গুরুত্ব তুলে ধরে নিজের সিদ্ধান্তে অটল থাকার কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তবে বৈধ অভিবাসীদের জন্য কোনো বাধা নেই বলেও জানান তিনি। মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার রোধে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বিকল্প নেই। আমাদের নাগরিকদের জীবন ও কর্মজীবন রক্ষায় একটি অভিবাসন ব্যবস্থা তৈরি করা আমাদের নৈতিক দায়িত্ব। কেবল আমাদের নাগরিকরা না, এখানে বসবাসকারী অভিবাসীদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। ভাষণে 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে যে তদন্ত পরিচালিত হচ্ছে তার সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন এসব অভিযোগ অমূলক এবং নিতান্তই রাজনৈতিক। সবশেষ রাজনৈতিক ঐক্যের ডাক দিয়ে ট্রাম্প তার বক্তব্য শেষ করেন। তার দাবি, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো। তাই ডেমোক্রেট রিপাবলিকানদের সমঝোতার ভিত্তিতে মার্কিন রাজনীতির আধার দূর করা সম্ভব বলেও মনে করেন তিনি। কামরুন নাহার, ডিভিসি নিউজ ডেস্ক। ভারতের মিজোরামের পর এবার মেঘালয় রাজ্যের বিজেপি প্রধান শিবুন লিংডো নাগরিকত্ব সংশোধনী বিল বাতিল করা না হলে দলের রাজ্য শাখা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় শাখায় এ বিষয়ে চিঠি দেওয়ার কথা জানান তিনি। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সহ ভারতের প্রতিবেশী দেশগুলোর অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিলটি মেঘালয়ের অধিবাসীদের জন্য ক্ষতিকর বলে মনে করেন তিনি। এর আগে বিলটি কার্যকর হলে রাজ্যের আদিবাসীরাই সংখ্যালঘু হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন মিজোরামের বিজেপির প্রধান। স্থানীয় কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের দাবি, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করা 1 লাখেরও বেশি চাকমা এতে বৈধতা পাবে। এদিকে সম্প্রতি মিজোরামের নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভ আরও জোরদার হয়েছে। ভারত দাবি শুনছে না অভিযোগ করে বিদায় ভারত, স্বাগতম চীন স্লোগানে বিক্ষোভ করছে স্থানীয় শিক্ষার্থীরা। আজ বিপিএল এ বিগ ম্যাচ। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স আর ঢাকা ডায়নামাইটস। জয়ীরা দ্বিতীয় দল হিসেবে নিশ্চিত করবে ফাইনাল, আর হেরে গেলেই বিদায়। ডু অর ডাই ম্যাচ সামনে রেখে ঢাকার কোচ জানালেন ফাইনালে ওঠার জন্য খেলবে তার দল। রাইডার কোচের কণ্ঠেও একই কথা। ঢাকা ডায়নামাইটসের প্র্যাকটিস সেশনে মিরপুর হোম অফ ক্রিকেটের পিচ কিউরেটর গামিনী ডি সিলভা। কি কথা তাহাদের সাথে!
অন্য সময় হলে সৌজন্য সাক্ষাৎ বলে আলবত চালিয়ে দেয়া যেত, কিন্তু বিপিএল এর মহা গুরুত্বপূর্ণ সেকেন্ড কোয়ালিফায়ারের আগে গামিনীর সাথে ডায়নামাইটসদের ওঠা বসার অন্য মানে খুঁজলে ভুল হবে কি? এমনিতেই মিরপুরের স্লো অ্যান্ড লো ট্র্যাক নিয়ে বিস্তর সমালোচনা। উইকেট স্পোর্টিং না হলে ঢাকারই তো পোয়া বারো। সাকিব আর সুনীল নারায়ণের মতন বিশ্বসেরা স্পিনাররাই ওদের তুরুপের তাস। গামিনীর কাছ থেকে মিলেছে কি কোনো আশ্বাস? চিটাগং ভাইকিংসকে হারিয়ে কোয়ালিফায়ারে ঢাকা, শেষ জয়টাকেই ফাইনালে যাওয়ার টনিক হিসেবে দেখছেন ডায়নামাইট কোচ খালেদ মাহমুদ সুজন। চিটাগংকে হারিয়েছে, মোমেন্টামটা তো ডেফিনেটলি তৈরি হয়েছে, এটা তো ইম্পর্টেন্ট আমাদের জন্য। খুলনাকে হারিয়ে ইনফ্যাক্ট আমি সেটা যদি ভুলবো না বলি, খুলনাকে হারিয়ে মোমেন্টাম তৈরি হয়েছে। বাট এখন তো আমার মনে হয় টিম ইজ কনফিডেন্ট, ভালো খেলছি আমরা মাঠে, বোলিংটা আমাদের ভালো হচ্ছে, ফিল্ডিং আমরা ভালো করছি। আর মার্শাল্লাহ লাস্ট 2 ম্যাচেও আমাদের টপ অর্ডারের পার্টনারশিপ হচ্ছে, যেটা খুবই কনসার্ন ছিল আমাদের জন্য। ঢাকার ঠিক উল্টা রথে সওয়ার হয়েছে রংপুর রাইডার্স। বাজে শুরুর ধাক্কা ভালোভাবেই সামাল দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ওদের লিডার বোর্ডের মাথায় রেখেই দেশে ফিরে গেছেন এভি ডিভিলিয়ার্স। হেলস ডিভিলিয়ার্সকে হারিয়ে প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লার কাছে হেরেছে মাশরাফির দল। তবে ব্যাক টু ব্যাক ফাইনালে ওঠার দ্বিতীয় মৌকাটা মোটেও হাতছাড়া করতে চান না রাইডার্স কোচ। এটা আমাদের সামনে শেষ সুযোগ, আমরা কাজে লাগাতে চাই। খুব কঠিন হবে ম্যাচটা। ঢাকা কিন্তু দারুণ দল, তবে ট্রফি আমাদের শেষ টার্গেট। আর টি-20 কিং ক্রিস গেইল বলছেন, শুধু একজনের দিকে তাকিয়ে থাকলে ম্যাচ জেতাটা কঠিন। 40 বছরের গেইল বলছেন, বুড়ো হাড়ের ভেলকি সব সময় কাজে আসবে কি? Well, I still look good for 40 and you know 40-এও আমি খারাপ করছি না। আর কি চাও, সব সময় তো একই রকম যায় না। গেলবার কিন্তু আমরা চ্যাম্পিয়ন ছিলাম। লম্বা টুর্নামেন্ট ভালো করতে কতক্ষণ? হাসান মাহাদি, ডিবিসি নিউজ, ঢাকা।